সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজকে একটা চমৎকার সেশনের মুখোমুখি হয়েছি এবং আমাদের সেই প্রিয় মুখ অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই সেই জন্য আমি শ্রদ্ধেয় স্যার, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির মাননীয় চেয়ারম্যান জনাব মঞ্জুর খানের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকের যে বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা নীরবতা এবং শান্তি, আসলে কোলাহলে শান্তি না নীরবতায় শান্তি, আবার শান্তি আসলে কি। এই স্যার যে প্রশ্নটা আনছেন এখানে, নীরবতাই শান্তি আবার শান্তি নীরবতা, একটা অদ্ভুত বিষয় না? তো ঠিক আছে, আমরা এই অদ্ভুত বিষয়টা পরতে পরতে নিশ্চয়ই আমাদের পরিষ্কার করবেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি জনাব মঞ্জুর খান। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাদের একাডেমির সিও ডক্টর কাজী আজম। আজকে আসলে আমরা এই আমাদের এখনকার যে আমাদের পর্বগুলো আমরা নিব এখন ধীরে ধীরে। আমরা আমাদের একান্ত ব্যক্তিগত উপকার যাতে হয়, আমরা বেনিফিটেড হই। আমাদের ট্রেডিশনাল যে আমরা কথা বলে জাস্ট একটু আবেগ ঘন অবস্থা নিয়ে যাই, আমরা শুনে যাই পরে ভুলে যাই। আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমাদের একাডেমির থেকে যে আমরা কিভাবে আমরা যে ভাবছি এবং ভাবার একটা রেজাল্ট যদি আমরা নিয়ে আসতে পারি সামনে, এবং আপনারা যদি অ্যাগ্রি করেন, সেই এই এগ্রিমেন্ট গুলাকে আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলে আমাদের চেঞ্জেস আসা শুরু হবে, আমাদের শান্তি আসা শুরু হয়ে যাবে। বিষয়টা হচ্ছে তেমনি, আমি সুন্দর সুন্দর কথা বললাম, অনেক মনোগ্রাহী কথা বললাম, আপনি শুনলেন, ভালো করলেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি এ থেকে বেনিফিটেড হতে না পারেন, আমাদের এই চেষ্টাগুলো ব্যর্থ। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার সাথে যাদের পরিচিতি আছে এ পর্যন্ত, আমি যাদের দেখেছি, যাদের সাথে আমার ইন্টারাক্ট হয়েছে এ পর্যন্ত সবার সাথে আমার কন্ট্যাক্ট আছে। তো আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যে ভার্চুয়াল যে আপনাদের কানেক্ট আমরা করেছি, ফিজিক্যালি অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি মনে করি যে ফিজিক্যালি আপনাদের সাথে আমার দেখা হয়েছে। তো সেই জন্য আমি বলবো যে আপনারা একটু কেয়ারফুলি পার্টিসিপেট করবেন। আমি আর আজকে কোনো গল্প অন্য প্রসঙ্গ যাব না, কিছু জিনিস আমরা আলোচনা করব। যেমন আমাদের এখানকার আজকের যে যা হোক, আমি শুরু করার আগে আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আবুধাবি থেকে, এটা ফর্মাল ওয়েতে করছি। এবং আজকে আমরা কি করব, আমরা বেসিক্যালি আমরা নীরবতাটা কি জিনিস, এটার একাডেমিক ওয়েতে আমরা এটা কিভাবে এটাকে বুঝি, শব্দগত অর্থ কি বুঝি, এবং এর থেকে এর গভীরতা আমরা কি বুঝি, এবং এর নীরবতার থেকে মিলিয়ে নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন এবং দৈনন্দিন জীবনের মধ্যে এবং সামাজিক জীবনের মধ্যে এর কি আপনার অবদান আছে, অথবা আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে কত বড় অবদান এবং পরিবারের মধ্যে কত বড় অবদান থাকতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করব। এবং এন্ড অফ দ্য ডে আমরা এর থেকে শান্তি নিয়েই আমরা ঘরে ফিরে আসবো। ঠিক আছে? তো আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানি অনেকে যারা অত্যন্ত আগ্রহী তারাই জয়েন করেছেন, এবং চমকপ্রদ তেমন কোনো কথা না, এখানে কিছু বলা হবে না। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবাইকে সংগঠিত করার জন্য। তো এই জন্য আমরা যেরকম মনে করি, আমরা যদি কোনো ছবি আমরা আমাদের দৃশ্য বা ছবি কল্পনা করি, আমাদের সৃষ্ট কল্পনা এবং এই মনোছবি আমাদের প্রতিটি কোষে ক্রমান্বয়ে আস্থা স্থাপন করে। আমরা যদি কোনো ছবি দেখি, ছবিটা দেখার পরে কি হবে, এবং একটা কল্পনা আমরা করলাম, অথবা দেখলাম অথবা কল্পনা করলাম, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এটা কিন্তু আমাদের যে মনোছবি যেটা, এটা চলে আসে, এবং এটা কিন্তু আমাদের কোষগুলো আছে, সেল যেগুলো আছে, 73 ট্রিলিয়ন সেলের মধ্যে কিন্তু প্রতিস্থাপিত হয়ে যায়, এবং এটা তরঙ্গের মাঝে এটার প্রবাহ বিস্তার করে। এই প্রসঙ্গ নিয়ে আমরা আগামীতে আরো আলোচনা করব আরো গভীরভাবে, কারণ আমাদের যে মেইন যে কথাটা আছে, আমাদের অঙ্কগুলা বুঝতে হবে, বেস লাইনগুলা যদি আমরা বুঝি, আমাদের প্রত্যেকেই অত্যন্ত মেধাবান, যারা অন্তত আজকে জয়েন করেছেন। আমি অন্তত সেই হিসাবে আমি বলতে চাই, যারাই আজকে জয়েন করেছেন, আমি মনে করবো আপনাদের মধ্যে একটা আগ্রহ আছে। যাদের আগ্রহ আছে তারা সে লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবে। তো সেই জন্য কথা হচ্ছে, আমরা যারা ভাববো, আমরা যারা চিন্তা করব, সেই চিন্তাটাকে আমাদের খেয়াল করতে হবে, যেটা দেখবো সেটাকে আমাদের রিফ্লেক্ট হবে, এবং যেটা কল্পনা করব এটাও কিন্তু আমাদের কোষের মধ্যে প্রতিস্থাপিত হয়। তো এই জন্য বলা হয় যে মনোছবি একটা মিসাইলের মতো কাজ করে।
আপনি মনোছবি যেটা নেন সেটা কিন্তু প্রপারলি অ্যালাইন করতে পারেন, এটা যে টার্গেটে আপনি ফেলবেন সেখানে যা পড়বে। সেজন্য বলছে প্রশান্ত মন শক্তির আসল ফল্গু ধারা। প্রশান্ত মন, শান্ত মন যেটা, এটা হচ্ছে শক্তির আসল ফল্গু ধারা। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই এই একাডেমিটা হচ্ছে মেডিকেল টার্মস এর উপর বেস করে নিয়ে আমরা একাডেমিটা করেছি, কেননা আমরা আশেপাশে আমাদের যারা অসুস্থ মানুষ দেখছি, সেই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যই আমরা চিকিৎসা করছি ওষুধ দিয়ে। এবং আমার সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে যে আমরা আমাদেরকে ডিসিপ্লিন করতে পারি, আমাদের তো অসুখ হওয়ার কথা না, কিন্তু যেহেতু আমরা ডিসিপ্লিন না, সেই জন্যই আমাদের বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়। এবং এই জিনিস ভাবছে এখন থেকে হাজার হাজার বছর আগেও এই অসুবিধাগুলো মানুষের ছিল। হিপোক্রেটিস সেই জন্য এই অসুস্থতা সম্বন্ধে কি ছিলেন, রোগীর কি রোগ হয়েছে তা জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগটা কার হয়েছে। ওই যে আমাদের একই একাডেমির যে কথা, রিয়েল হোমিওপ্যাথির যে ভাষায় আমরা যে কথাটা বলি যে রোগটা কোনটা সেটাকে আমাদের বের করতে হবে। তো আমাদের তেমনি ভাবে আমাদের জীবনের এই জিনিসগুলাকে ঠিক করার জন্য আমাদের মেইনলি আমাদের সুস্থ থাকার জন্য আমাদের 4টা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক শরীর বিষয় যেটা আছে এটাকে আপনার ডিসিপ্লিন করতে হবে। সেকেন্ডটা হচ্ছে মেন্টাল, যেটা হচ্ছে মানসিক অবস্থান। এই 4টা জিনিস আপনারা ভালো করে খেয়াল করে নোট করে নেন এবং আপনারা রিফ্লেক্ট করতে হবে, কারণ শোনার পরে যদি ভুলে যান কোনো কাজ আসবে না। একটা হচ্ছে ফিজিক্যাল, শারীরিক সুস্থতা, যেটা আমাদের চিকিৎসকরা, আধুনিক চিকিৎসকরা শুধু শারীরিক সুস্থতার উপরে কাজ মেইনলি করে, কিন্তু এর সাথে মানসিক একটা সুস্থতা আছে, এটার উপরে আমাদের কাজ করতে হবে। এরপরে যে আপনি সোশিয়াল, সামাজিক ভাবে যদি আপনি সুস্থ অবস্থান পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এটা রিফ্লেকশনটা আপনার মধ্যেও আসবে। এবং এরপরে ফাইনাল যেটা হচ্ছে বলি স্পিরিচুয়াল, যে বিষয়টা আছে, এই আধ্যাত্মিক যে বিষয় যেটা আছে, এবং এইটা যে আমরা যদি বুঝতে পারি, সে গভীরতা পৌঁছতে পারি, তাহলে টোটালিটিটা দিয়ে একটা মানুষটা একটা সুন্দর, সুস্থ এবং ভালো থাকতে পারে। যেমনি একটা চেয়ারের 4টা পা আছে, তাই না, 4টা পা আছে। এখন যদি একটা পা যদি আপনার ভাঙা হয়, আপনি সে চেয়ারে কি আরাম করে বুঝতে পারবেন না। কেন পারবেন না? কারণ যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে যে আমাদের জীবনে এই 4টা যে ধারা, যে 4টা যে আপনার পাও যেটা আছে, এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে এবং শক্তভাবে আমাদের কাজ করতে হবে। আমি একদিক দিয়ে শুধু বডি বিল্ডিং করে ফেললাম, সাংঘাতিক বিরাট বডি বানাই ফেললাম, মানসিক ভাবে আপনার শান্তি নাই, সামাজিক ভাবে আপনার সাথে কোনো রিলেশন নাই। ঠিক আছে, আবার একইভাবে দেখা গেল যে আপনার স্পিরিচুয়াল সাইডে আপনি বড় উইক, সেই জন্য হঠাৎ করে কোনো ধরনের কোনো সংবাদ পেলে দেখেন না বডি বিল্ডার ধাপ করে পড়ে যায়, কারণ হি ইজ নট বিন ব্যালেন্স প্রপারলি। তো এই জন্য আমাদের খেয়াল করতে হবে। আপনি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছেন, আপনার সে 33 বছর পর্যন্ত সে বয়সে যখন সে যুদ্ধ করতে যায়, 33 বছর তার যখন বয়স, সে সময় তার কিন্তু পেটের প্রবলেম ছিল। আপনাকে জানেন, পেটটা হচ্ছে সেকেন্ড ব্রেইন, গাট যেটাকে বলা, আমরা গাট নিয়ে আলোচনা করেছি। এই যে পেট যেটা আছে, এই পেটের প্রবলেমের জন্য আলেকজান্ডার দ্য গ্রেটের আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে অসুখ নিয়ে আমরা ওটা লুকায় রাখি অথবা উপর ফোকাস করি না, যার জন্য একটা দেখা যায় যে অল্প সময়ে আমাদের পৃথিবী থেকে চলে যাওয়া আমাদের লাগে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের চ্যালেঞ্জ গুলা নিতে হবে। আমাদের এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা সঠিকভাবে পৌঁছতে পারবো। এখন এখানে একটা প্রশ্ন আসতেছে, আমাদের মধ্যে অনেকে বলি না, আমি আসলে স্মার্ট না, তো তাই আমার জীবনে আমি সফলতা অর্জন করতে পারিনি। আমি স্মার্ট না তো তাই আমি সফলতা অর্জন করতে পারি। এই জন্য স্মার্টের ডেফিনেশন তো আপনাদেরকে আগেই বলেছি, SMART এক পুরো ডেফিনেশন আছে, এবং স্মার্ট দিয়ে আপনার কাজকে সুন্দর মতো সমাধান করতে পারেন। ঠিক আছে, এই স্মার্ট দিয়ে আপনি সুন্দরভাবে আপনি কাজ শেষ করতে পারেন। কিন্তু শুধু স্মার্ট পিপল দিয়ে কিন্তু একটা দেশ চলে না। একটা দেশ চলার জন্য তার মধ্যে উইজডম থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। স্মার্টটা কি? আপনার কম্পিউটার, আপনি রোবট গুলো দেখেন, তার দে আর স্মার্ট, যেটা প্রোগ্রাম করে দেওয়া আছে, সে প্রোগ্রাম অনুযায়ী একটা নির্ভুল ভাবে সেটা আপনাকে ডেলিভারি করতেছে, কিন্তু তার মধ্যে জীবন নেই, তার মধ্যে আত্মা নেই, তার মধ্যে হার্ট নেই। যেখানে আপনার হার্ট নেই, যে অন্যের কষ্ট
ফিল করতে পারে না, অন্যের অসুবিধা দেখলে তার কাছে হাত বাড়ায় দিতে পারে না, প্রোগ্রাম যদি না থাকে তাহলে পারে না, তাহলে ওই যার মধ্যে এই হার্টটা নাই সেটা হচ্ছে স্মার্ট হতে পারে, রোবট হতে পারে, এবং আপনার প্রোডাকশন আসতে পারে, কিন্তু তার মধ্যে শান্তি আসতে পারে না। তো আমাদের এখানে খুঁজে দেখতে হবে। এই জন্য আপনি চায়নার যে আপনার বিখ্যাত আলিবাবার যে মালিক যে জ্যাক মা একটা কথা বলেছেন, যে কি বলতেছেন, স্মার্ট পিপল নো হোয়াট দে ওয়ান্ট, রাইট? স্মার্ট যারা বলে আমি কি চাই, আমার সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, অমুক চাই, তারা জানে এবং তারা সে জায়গায় পৌঁছতে পারে। এন্ড ওয়াইজ পিপল নো হোয়াট দে ডোন্ট ওয়ান্ট। যারা ওয়াইজ, যারা বুদ্ধিমান মানুষ, তারা জানে আমার কোনটা প্রয়োজন নেই, আমার কি কোনটা প্রয়োজন নেই মানেটা কি। তার মানে অপ্রয়োজনীয় জিনিস যেখানে সাধারণত মানুষরা ফোকাস করে সেটা বাদ দিয়ে তার জ্ঞানের প্রসারতার মধ্যে সে ম্যাক্সিমাম সময় কাজ করে। এই জন্য বলা হচ্ছে যারা স্মার্ট মানুষ, এদের সাথে আপনি যখন ডিল করবেন, ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ দ্য স্মার্ট পিপল। কিন্তু এর চেয়ে স্মার্টের থেকে যারা স্টুপিড পিপল আছে এদের সাথে ডিল করা অত্যন্ত সহজ। সেজন্য বলতেছে যে উই নিড মোর ওয়াইজ পিপল, এ লিডার ইজ এ স্মার্ট, রাইট? মেশিন উইল বি অলওয়েজ স্মার্টার দেন ইউ আর, মেশিন ক্যান নেভার বি ওয়াইজার। মেশিন কিন্তু তার যে প্রোগ্রাম আছে তাতে বেশি ওয়াইজার সে হতে পারে না। স্মার্ট পিপল ইউজিং দ্য ব্রেইন, তারা ব্রেইন ইউজ করে, দেন ওয়াইজ পিপল ইউজ দেয়ার হার্ট। দ্য ব্রেইন যারা ইউজ করে দেয়ার আইকিউ লেভেল অনেক হাই। আমরা আলোচনা আগেও করেছি আইকিউ এন্ড ইকিউ নিয়ে। যারা জীবনে বিশাল বিশাল সফলতা সার্টিফিকেট প্রচুর পেয়েছে তারা জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই, একটা জায়গায় যে থেমে গেছে। কিন্তু যারা ওয়াইজ পিপল তারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করে, হার্ট নিয়ে কাজ করে, মানুষের মন নিয়ে কাজ করে। সেই জন্য দেখা যায় যে সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে এই ওয়াইজ পিপলরাই লিডারশিপ তাদের কাছে আসে এবং তারা মানুষের গ্রহণযোগ্য অবস্থানের মধ্যে চলে আসে। সেই জন্য বলা হচ্ছে যে মেশিনের যেহেতু হার্ট নেই, তো সেই জন্য মেশিনের চেয়ে যাদের ওয়াইজ পিপল তারাই শুধু মানুষের মনের মধ্যে প্রবেশ করতে পারে। তো সেই জন্য এই মনে প্রবেশ করার জন্য যদি আপনার যদি খেয়াল করেন, এই চারটার কথা বললাম যেভাবে আপনাদের যেমন ফিজিক্যাল, মেন্টাল, সোশিয়াল এন্ড স্পিরিচুয়াল সাইডটাই যদি রিয়েলি সমভাবে ফোকাস করতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি আসাটা অত্যন্ত সহজ। তো এটা করার জন্য আমার প্রচুর আওয়াজের দরকার নেই। এই জিনিসগুলো আপনি করবেন শান্তভাবে, স্থিরভাবে। কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা। আমরা যেটা বলছি নীরবতাই শান্তি, শান্তি নীরবতা, এ নিয়ে আমরা আলোচনা করি। চলুন আমরা আসল প্রেজেন্টেশনে ফিরে যাই। তো এখানে আমরা যে জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি যে সাইলেন্স ইজ পিস, নীরবতাই শান্তি, এবং পিস ইজ সাইলেন্স, অর্থাৎ শান্তি নীরবতা একটু ডিফারেন্টলি বলতেছে, অর্থাৎ একে অন্যের পরিপূরক। কি বলতেছে এখানে? বলতেছে তো কুইট দ্য মাইন্ড and the soul will speak, অর্থাৎ মন যে জায়গাটা আছে সেই মনটাকে যদি আপনার ওখান থেকে বের হয়ে আসতে পারেন, আপনি দেখবেন আত্মা আপনার সাথে কথা বলছে। এটা কার মাধ্যমে? এই মেডিটেশনের মাধ্যমে, এই যে ধ্যানের মাধ্যমে এই জিনিসটা চলে আসে। এই জন্য ধ্যান যখন করে সেখানে কোনো আওয়াজ নেই, সাইলেন্ট অবস্থায় সেখানে আপনার কাজটা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা যারা আজকের এই সেশনে জয়েন করেছেন আপনারা একান্তভাবে ফোকাস করুন, সব জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে নিয়ে ফোকাস করুন। আমি চেষ্টা করেছি, আমি এটা সেটিং করেছি এমন ভাবে যে সিকোয়েন্স ওয়াইজ আপনারা যদি ফোকাস একটু করেন এখনই আপনাদের অনেকটা মেডিটেশনের মতোই আপনি পেয়ে যেতে পারেন। আপনি সিনারি গুলো, ছবিগুলো দেখেন, ভাবার চেষ্টা করেন যে এই ছবিগুলা আপনি কোথায় দেখেছেন এবং রিকল করার চেষ্টা করেন। আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে একটা সুসুর একটা ভাব, একটা সুন্দর একটা অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। আপনি এটা তৈরি করার দায়িত্ব আপনার। কেননা এটা যেহেতু আমরা লাইভলি কোনো প্রোগ্রাম করছি না, সেহেতু আমাদের পক্ষে সম্ভব না এই সিন ক্রিয়েট করা। যদি আমরা কোনো হলে প্রোগ্রাম করতাম সেভাবে আমরা বিভিন্ন ভাবে ওই সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পারতাম। এই জন্য এর বেনিফিট যদি আপনি পেতে চান আপনারা চেষ্টা করবেন
আপনারা নিজে একান্তভাবে উইদাউট এনি ইন্টারাপশন আপনারা প্রোগ্রামটা আপনি রান করেন এবং আপনারা এনজয় করেন। দেখেন এই সাইলেন্স শব্দটা লেখা আছে একটা ব্ল্যাক সাইডের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শব্দটি SILENC। কিছু কিছু ঝাপসা, কিছু কিছু অবস্থা অর্থাৎ অন্ধকার। কেন ছবিটা দেওয়া হয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি এর ফ্লোর সাথে মিশতে পারেন, আপনি দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। এবার আমরা চলে আসি যে কিছু কিছু কোটেশনাল যে কথাবার্তা, সে কথাবার্তার মধ্যে আমরা চলে আসি। যেমন আপনি যদি আপনার সম্পদ, দ্য মেজার অফ দ্য ওয়েলথ ইজ ফ্রিডম, আপনি যদি আপনার সম্পদটাকে যদি আপনি মেজার করতে চান, ওজন করতে চান, সেটা আপনার স্বাধীনতা আপনার থাকতে হবে। স্বাধীনভাবে আপনি সে সম্পদ আহরণ করার যোগ্যতা আপনার থাকতে হবে। দ্য মেজার অফ হেলথ ইজ লাইটনেস, আপনি কিভাবে আপনি নির্ণয় করবেন যে আপনি আপনার শরীরটা ভালো কিনা? যখন আপনি ফিল করবেন আপনার শরীরটা অত্যন্ত হালকা লাগছে, ভার ভার লাগছে না, আপনি নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তার মানে আপনার শরীরের মধ্যে প্রবলেম আছে। কিন্তু যখনই আপনি দেখবেন শরীরটা আপনার হালকা বাতাসের মতো আপনি উঠতেছেন, তার মানেটা কি? আপনি ইউ আর ইন এ রাইট স্টেট অফ হেলথ অ্যান্ড মাইন্ড। ঠিক আছে? তো সেই জন্য খেয়াল করবেন শরীর যত আপনার হালকা হবে, সেই জন্য ডাক্তাররা ইদানিং বলে যে আপনি শরীরের ওজন কমান, ওজন কমান, ওজন কমান। তার মায়েরা হচ্ছে আপনার শরীরটা যত আপনার পাতলা যতই থাকবে, হালকা থাকবে, শরীর মুভমেন্ট করা আপনার জন্য সহজ হবে। আপনার শরীরের যে ওজনটা এটা পায়ের উপরে পড়ে এবং পাও যখন কন্টিনিউয়াসলি এটাকে ক্যারি করে তখন তার প্রচুর এনার্জি খরচ হয়। তো এখানে এনার্জি শুধু আপনার শরীর দিয়ে যদি এনার্জিটা শেষ করে ফেলেন আর বাদ বাকি কোথায় কাজ করবেন? সেই জন্য এই যে স্টেটমেন্টটাকে এটা গভীরভাবে চিন্তা করেন। দ্য মেজার অফ হেলথ ইজ লাইটনেস, অর্থাৎ শরীর যদি আপনি মেজার করতে চান ভালো আছে কিনা, আপনার হালকা অনুভব করার অবস্থা আপনার আসতে হবে। দ্য মেজার অফ ইন্টেলেক্ট, আপনার বুদ্ধিমত্তা কি দিয়ে বিচার করবেন? এর জন্য আপনি কি বুদ্ধিমান কিনা, এর জন্য আপনার যে জাজমেন্টাল ক্যাপাসিটিটা কোথায় আছে। আপনি যখন কোনো জাজমেন্ট দিবেন, কারোর ব্যাপারে কোনো কথা বলবেন, সেটা যে বিচারটা যখন আপনি সঠিক করবেন, তখনই মানুষ বুঝতে পারবে যে ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট পারসন, অর্থাৎ বুদ্ধিমান মানুষ, এবং সে মানুষ সেজন্য আপনাকে সম্মান করবেন। দ্য মেজার অফ উইজডম ইজ সাইলেন্স, যে শব্দটা আমি বলতেছিলাম আমরা সাইলেন্স নিয়ে আলোচনা করব, নীরবতা নিয়ে আলোচনা করব। সেখানে কি দরকার? উইজডম। উইজডম মানেটা কি? উইজডম মানে হচ্ছে আত্মজ্ঞান বা বুদ্ধি। এখন এই উইজডম শব্দটা, আত্মজ্ঞান বলতে কি? এই জ্ঞানটা অন্যের জ্ঞান না, আপনার মধ্যে আপনার চর্চাকৃত ভাবে আপনি যে রেগুলার প্রতিদিন যে আপনি নিজেকে উদ্ভাসিত করতে পারতেছেন, প্রতিদিন যে আপনি নিজেকে তৈরি করতে পারতেছেন, প্রতিদিন আপনার মধ্যে নতুন নতুন কিছু আপনি নিয়ে আসে, আপনি আনন্দিত হচ্ছেন এবং এটা মানুষের কাজে লাগাতে পারছেন, মানুষ আপনার কাছে আসতেছে, এইটি হচ্ছে বুদ্ধির পরিচয় এবং এটাকে ইংলিশে উইজডম বলা হয়। আর এই উইজডম যদি আপনি আনতে চান তাহলে সেখানে আপনার সাইলেন্স দরকার, অথবা যে বাংলায় বলেন নীরবতা দরকার। এই নীরবতাটা কার মধ্যে আছে? নীরবতা আপনার প্রেয়ারের মধ্যে আছে, নীরবতা আপনার মেডিটেশনের মধ্যে আছে, নীরবতা আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি আপনার গভীর রাত্রে এই শান্ত অবস্থায়, তখন আপনার বুদ্ধি কিন্তু খুলে যায়। ঠিক আছে? আবার এরপরে বলছে মেজার অফ লাভ, এটা হচ্ছে পিস। ভালোবাসাটা কিভাবে ওজন করবেন আপনি? এটা ওজন করবেন এইভাবে, যখন আপনার মনে শান্তি আসবে, যখন আপনি ভালো ফিল করবেন, যখন আপনি কন্টেন্ট ফিল করবেন। ভালোবাসা কোনো দেখায় হয় না, এটা ফিল করার বিষয়। আছে না, মানুষ বলে যে আমি দেখাচ্ছি আমি ভালোবাসি, অমুক করি, তোমার নো, এটা আপনি যখন ফিল করবেন একটা মানুষকে, এটা নীরব একটা এক্সচেঞ্জ, এটার এই জিনিসের ওয়েভটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি ফিল করতে হবে। আপনি মুখ দিয়ে বললেন, আপনি অ্যাকশন দেখালেন, নো, এটার মধ্যে একটা প্রতিক্রিয়া, এটা হচ্ছে একটা ছন্দ, এটা একটা ট্রান্সমিশন। এবং এই ট্রান্সমিশনে যদি আপনি দুইজন মানুষের মধ্যে যে ইন্টারাকশনের মধ্যে ফিলিংসটা যদি স্ট্রং হয়, এবং দ্যাট ইজ কল্ড লাভ। কে বলেছেন? নাভাল রাভিকান। নাভাল রাভিকান একটা ফেমাস এন্টারপ্রেনার অ্যান্ড ইনভেস্টার, ইন্ডিয়ান বর্ন, কিন্তু আমেরিকা সেটেল, ভেরি ইয়াং ম্যান। সে অত্যন্ত সফলভাবে সে ওখানে বিজনেস করছে এবং সফলতা তার জন্য আসছে। টম ফোর্ড হচ্ছে আমেরিকান একটা ফ্যাশন ডিজাইনার।
খুব সফল ফ্যাশন ডিজাইনার, তার ডিজাইনিং এর উপরে গুচি আছে, ইয়া স্মার্ট আছে, টম ফোর্ডও আছে, বিশাল বিশাল বড় আপনার সফল একজন ব্যক্তি। উনি বলতেছেন টাইম অ্যান্ড সাইলেন্স আর দ্য মোস্ট লাক্সারিয়াস থিং টুডে। মানেটা কি বলছে? লাক্সারিয়াস থিং মানে অত্যন্ত প্রসাধন যেরকম ভাবে করে সেরকম, অর্থাৎ মানুষের কাছে হাতে সময় নেই, আর মানুষ নীরবতা করার কোনো সুযোগ নেই। কথাটা বুঝবেন, এটা ইন্টারপ্রেট করতে হবে, এটা ইন্টারপ্রেট করলে আপনি আর গভীরতায় পৌঁছতে পারবেন। এবার দেখেন, আপনি এই যে খোলা এই নদীর একটা পাশ দিয়ে এই গাছটা আপনি দেখেন, ফিল করেন, একটু ফিল করেন, দেখেন, আপনি তাকিয়ে দেখেন এই ধরনের দৃশ্য আপনারা দেখেছেন কিনা আগে, আপনাদের সেই ফিলিংসটা আসতেছে কিনা যে এরকম ধরনের পানি আপনি গেলে ওখানে আপনি কেমন ফিল করবেন। তো এই যে ছবিগুলা, এই ছবিগুলা যদি আপনাকে রিকল করতে পারেন, যখনই আপনি এই ধরনের অবস্থায় জানাবো, খুবই ভালো লাগে। কার না ভালো লাগে? এই যান্ত্রিক এই অবস্থান থেকে বের হয়ে আসলে তখন আমার ভালো লাগবে। তো সেই জন্য আমাদেরকে নিতে হবে যে কোন জায়গায় এই কোয়াইটনেসটা আছে, সেখানে থাকলে আপনি ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। এটা মেক পিস উইথ সাইলেন্স। আবারও একই কথা আসছে, আমি কেন স্লাইডগুলো দিয়েছি, অর্থাৎ আপনি যে শান্তি চান, নীরবতার সাথে ফ্রেন্ডশিপ করেন, ঠিক আছে? এটা একটা বিউটিফুল থট, আপনাকে এটা ইন্টারপ্রেট করতে হবে। এটা ওয়ান টু ওয়ান কথা, ডাইরেক্ট কথা নাই, কথাগুলোর ভিতরে ব্যাপক এক ব্যাপ্তি আছে, এটাকে আপনাদের নিতে হবে নিজের মাঝখানে। শান্তি যদি চান, চুপচাপ বসে থাকেন, দেখেন, অবজার্ভ করেন, ফিল করেন। কিন্তু ম্যাক্সিমাম সময় মানুষ এখন অস্থির হলে আমার এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে, এবং ওটা না করলে কি হবে। এই যে আমরা নিজেদেরকে যে বিভিন্ন জায়গায় মাকড়সার জালের মধ্যে পেঁচাই ফেলছি, যার জন্য আমাদের শান্তিটা আসতে পারতেছে না, আমরা সবসময় অস্থির ভাবে দৌড়াদৌড়ি করতেছি। যেমন আমাদের যে প্রোগ্রামে আসার জন্য যে অনেকে হয়তো ভাবতেছে আমি জয়েন করবো, একটু দেখবো, তারপর ওদিকে যাবো, তার মায়াটা কি? এই অস্থিরতা। কেননা তার অন্য কোনো প্রায়োরিটি থাকতে পারে। আপনি যদি ডিসিপ্লিন করতে না পারেন, তাহলে কিন্তু শান্তি আপনার কোনোভাবেই আসবে না। শিফট ইউর অ্যাটেনশন ফ্রম ওয়ার্ডস। আমি কিন্তু কিছু কিছু স্টেটমেন্ট গুলো দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য গভীর, এরপরে আমি বিশ্লেষণের মধ্যে আমরা যাব। শিফট ইউর অ্যাটেনশন ফ্রম ওয়ার্ডস টু সাইলেন্স অ্যান্ড ইউ উইল হিয়ার। মানে আপনি যদি আপনার এই যে মানুষ কথা বলতেছে, এই কথার উপর ফোকাস বাদ দিয়ে আপনি নীরব ভাবে এটা অবজার্ভ করেন, তাহলে কিন্তু পুরো জিনিসটি আপনার কিন্তু পুরো নখদর্পণে চলে আসবে। আপনি শুনতে পাবেন, আওয়াজ নেই, কথা নেই, তারপরে ওই মানুষটা কি বলতেছে আপনি বুঝতে পারবেন। এই জন্য এই যে একটা করে লাইন দিয়েছে, কিন্তু এই লাইনের যে গভীরতা, রেজাল্টটা হচ্ছে এটা আনবিলিভেবল। তো আপনাদের বুঝতে হবে, যখন আপনি কথার তর্কের মধ্যে চলে গেলেন, তখন আপনার কম্পিটিশন শুরু হয়ে গেল, কে আপনার দাবাইতে পারে, কার উপরে কে উপরে উঠতে পারে। তো সেই জায়গায় আপনি কোনোদিন আপনি শান্তি পেতে পারেন না। কিন্তু ওই জায়গায় যে চুপ করে কিছুক্ষণ বসেন, খেয়াল করেন, আপনি এর মাঝখান থেকে ইজিলি বের হয়ে আসতে পারবেন। এখন একটু ভিন্নভাবে আবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ওয়ারেন বাফেট কে? আপনি ওনাকে কে চেনেন না? কেন আমি তাকে নিয়ে আসলাম? বিশাল পৃথিবীর বিখ্যাত বড়, কিন্তু কিভাবে হলো? আমি এখানে আপনাদের কাছে জিনিসটা নিয়ে আসতেছি বিভিন্ন ভাবে, এগুলো আমি প্রেজেন্ট করতেছি এখানে। এই কারণে করছি, ওয়ারেন বাফেট 1930 সালে তার জন্ম সে গ্রহণ করছে, এখনো সে বেঁচে আছে, 94 বছর বয়স, দেখেন এখনো তার চেহারা এরকম, ঠিক আছে? তার নেট ওয়ার্থ হচ্ছে 152 বিলিয়ন ইউএস ডলার। এখন এই 2025 সনের মধ্যে তার বর্তমান সম্পদ হচ্ছে 152 বিলিয়ন ডলার। এডুকেশন সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি রয়ে গেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট, আমরা যাব না। তাহলে ওনার চেহারাটা ভালো করে খেয়াল করে দেখেন, তার মধ্যে কোনো অস্থিরতা আছে? একদম স্থির প্রকৃতির মানুষ, শান্তভাবে কাজ করে যাচ্ছে, সারা জীবন কাজ করেছে, এবং সে ফোকাসটা কিভাবে করেছে দেখেন, ভালো করে খেয়াল করতে। 94 বছর এই বয়সে এখন তার চেহারাটা হচ্ছে এইটা, এবং সে তার সম্পদের অবস্থানে হচ্ছে 152 বিলিয়ন ডলার। আমরা তো এই সম্পদের জন্য, পয়সার জন্য কিনা করতেছি, প্রত্যেকটা জায়গায় ধান্দায় ঘুরে বান্দা এরকম অবস্থায় ঘুরতেছি, কোথায় কত সময় দিলে আমি পয়সা আসতে পারে, কোথায় কার সাথে কন্ট্যাক্ট করলে, রিলেশনশিপ করলে আমি বের করে আনতে পারি। কিন্তু
এটা ডিসিপ্লিন ওয়েতে না, অর্থাৎ পিসফুলি কোনো কাজ করা হচ্ছে না। এবং এরপরে দেখেন, আচ্ছা উনি কি বলতেছেন, কিভাবে আপনার এটা সফল হতে পারেন, উইদাউট প্যাশন। ঠিক আছে, উইদাউট প্যাশন ইউ ডোন্ট হ্যাভ এনার্জি, অ্যান্ড উইদাউট এনার্জি ইউ হ্যাভ নাথিং। উনি বলতেছেন আপনার যদি প্যাশনটা যদি না থাকে তবে এনার্জি আসবে কোত্থেকে? আর এনার্জি যদি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না, আপনি তো কমপ্লিটলি আউট। দেখেন এই 94 বছরের মানুষটা এখনো সে যেখানে থাকে সে জায়গাটা আপনাকে দেখাবো একটু পরে। এরপরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন, বলতেছেন ইট টেক 20 years টু বিল্ড এ রেপুটেশন। আপনার জীবনে 20টা বছর যাবত আপনার সুনাম আপনি 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 অর্জন করেছেন, and 5 minutes to win it, অর্থাৎ 5 মিনিট লাগবে না যদি একটা ভুল করেন আপনার 20 বছরের রেপুটেশন একদিনে শেষ হয়ে যেতে পারে। If you think about that, you will do things differently. যদি আপনি ভাবতে পারেন যে আমার রেপুটেশনটা যে আছে এই 20 বছর 30 বছর 40 বছর যাবত করছি, তাহলে আমার প্রত্যেকটা স্টেপ আমি যখন নিব আমাকে মাথায় ঠিক রাখতে হবে যে আমি সঠিকভাবে স্টেপ নিব, কোনো ইললিগ্যাল ওয়েতে, কোনো মানুষকে চিট করে, কোনো মানুষের সাথে ধোঁকাবাজি করে আমি কোনোভাবেই আমার পথটাকে আগাবো না। অর্থাৎ পয়জন যাতে না ঢুকে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এবং এই যে অবস্থাটা, এই স্বচ্ছতা যখন থাকবে আপনি অনেকদিন বাঁচতেও পারবেন, আপনি শান্তিতেও থাকতে পারবেন, জীবনের লক্ষ্যে পৌঁছতে আপনার কিছু নেই। এবার দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, এই ওয়ারেন বাফেট, উনি আপনি ভাবতে পারেন যে উনি এত বড় পয়সাওয়ালা মানুষ, না জানি কিরকম বাড়িতে থাকে, ওনার যে সম্পদ আছে এই সম্পদের 1% না, 0.001%, 1%-এর 100 ভাগের 1 ভাগের পয়সা দিয়ে সে একটা বাড়ি করছে। আর আমাদের এখানে যদি 100 টাকা থাকে, আমি 200 টাকা দিয়ে বাড়ি করে নিয়ে সম্পদ নিয়ে মানুষ দেখানোর জন্য আমরা সারাক্ষণ চেষ্টা করতেছি। আমাদের সম্পদ হবে কোত্থেকে? কথাটা খেয়াল করেন, আমি কেনটা নিয়ে আসছি, কারণ আমাদের মধ্যে শান্তির জন্য যে জিনিসটা দরকার, নীরবতা তো একটা অবস্থান, কিন্তু এই শান্তির জন্য আমরা কি করতেছি, আমরা পয়সা আর্ন করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আমাদের যদি 100 টাকা থাকে, আমরা 200 টাকা খরচ করার প্ল্যান করে বসে থাকি। তো 100 টাকা আমি ঋণ করে নিয়ে আসতেছি, তাহলে আপনি কিভাবে আপনি সম্পদকে বাড়াবেন কিভাবে? এবার করার জন্য দেখেন একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি, উনি এত বড় পয়সা সম্পদশালী, তারপরেও কিন্তু ওই পয়সাটাকে আপনি উড়াচ্ছে না, ওই পয়সাটা নাকি আপনি বেহিসেবে খরচ করছে না। বাড়ি একটা দরকার, সে বাড়িটা সে যখন করেছিল তখন মাত্র বাড়িটা কিনেছিল $45,000 দিয়ে। ঠিক আছে, এবং ওই বাড়িতেই সে এখনো আছে, পাহাড়ের একটা সাইডে একদম কোয়াইট এরিয়াতে। এবং এটা সম্পদের সে 1%-কে 100 বার ভাগ দিলে যে অংশটা হবে সেই অংশের পরিমাণ, তার অর্থটা হচ্ছে এই বাড়ির উপরে, কিন্তু সেখানে শান্তিতে আছে, নীরবে আছে। ঠিক আছে, এবার এই ওয়ারেন বাফেট কিভাবে এই সম্পদ, তার মেইন যে অভ্যাসগুলা কি, সেই অভ্যাসের 5টা অভ্যাসকে সে বলতেছে এই 5টা অভ্যাস আমি রেগুলার প্র্যাকটিস করি জন্যই আজকে আমার সম্পদ এভাবে আসছে। এই সিক্রেটটা ওয়ারেন বাফেট বলতেছে, এবং তার এতদিন লম্বা, তার সে এত বছর বেঁচে আছে সুন্দরভাবে, হ্যাঁ, এবং কিভাবে সে ইনভেস্ট করছে তার সিক্রেট গুলা বলতেছে। 1 নাম্বারটা হচ্ছে ইনভেস্টিং ইন হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ড। আমি যদি সম্পদ উপার্জন করতে চাই, এই সম্পদটা কেউ বলে দিল, আমি লাভ দিয়ে সেখানে আমি টাকাটা খাটালাম, হবে না। আমার বুঝতে হবে আমি কোথায় এই টাকাটা খাটাচ্ছি এবং কার কাছে খাটাচ্ছি, কার এবং তার যোগ্যতাটা কি আছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার রেপুটেশনটা কি আছে, তার রেজাল্টটা কি আছে। এইটা যখন আমি দেখতে পাবো তখনই আমি তার সাথে ব্যবসার জন্য আমি টাকাটা লাগাবো, অর্থাৎ ইনভেস্ট করব। ঠিক আছে, যেটাকে বলে যে শেয়ার মার্কেটে হোক, যেখানে হোক আপনার ইনভেস্ট করবেন তার রেপুটেশন নিয়েই আপনার করতে হবে, এবং সে তার সম্বন্ধে পরিষ্কার ধারণা আপনার থাকতে হবে। যেটা বলতেছে ইনভেস্টিং ইন হোয়াট হি আন্ডারস্ট্যান্ড, এবং সে জানে যে এই ব্যবসার গভীরতাটাকে পুরোপুরি তার জানা আছে, ওখানে সে পয়সাটা লাগাচ্ছে। ফোকাসিং অন লং টার্ম ভ্যালু। আরে টাকা আজকে ইনভেস্ট করলাম, কালকে আমি রেজাল্ট চাই, কি পাবেন? আপনি ধনিয়া গাছের বীজ বপন করেন, 10 দিন পরে আপনি পাবেন, কি পাবেন? আপনি পাবেন ওই আপনার 10 টাকা ধনে পাতা পাবেন 10 দিন পরে। আপনি যদি সেগুন গাছ একটা বীজ লাগান, 5 বছর পরে 10 বছর পরে আপনি বিক্রি করবেন আপনি 10 লাখ টাকা। এটাকে বলা হচ্ছে লং টার্ম প্ল্যান। এখনো ইনভেস্ট করলেন,
সাথে সাথে রেজাল্ট নেওয়ার চেষ্টা করবেন না। ভাববেন যেটা আমি এতদিন পরে পাবো। এইভাবে গুছিয়ে গুছিয়ে যদি আপনি কাজ করেন, সম্পদ আপনার আসতে পারে, শান্তি আপনি আসতে পারে এবং ভালো আপনি থাকতে পারেন। এরপরে 3 নাম্বার যে বলছে চেকিং আউট দ্য বেস্ট ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু আমি আমাদের একাডেমির ব্যাপারে আমরা বলতেছি। ম্যানেজমেন্টটা হচ্ছে একটা অর্গানাইজেশন চালানোর জন্য সব সময় দ্য বেস্ট প্র্যাকটিসেস আমাদের করতে হবে। আমাদের অর্গানাইজেশন যে যারা যারা আছে এদেরকে প্রত্যেককে ডেভেলপ করতে হবে, এবং এটাকে যদি ডেভেলপ করা যায় তাহলে একে অন্যের সাথে যে ইন্টারাকশনটা হবে সেই ইন্টারাকশনের ফলাফলটা কি হবে সবাই জানবে। টিম ওয়ার্ক যেটাকে বলে, যেমন একটা ফুটবল টিম, ক্রিকেট টিম যখন একে অন্যকে বুঝতে পারে তখন সে টিমের সফলতা আসে। সেজন্য বলতেছে সব সময় সে চেষ্টা করছে তার যে কোম্পানি যেটা আছে, তার কোম্পানি যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে তাকে এমন ভাবে ডেভেলপ করছে, এমন অ্যাকাউন্টেবিলিটি সেট করেছে যার জন্য সে কোনো সময় তার অফিসে তার যাওয়ার প্রয়োজন হয় না। সে বছরে একবার শুধু যায় বোর্ড মিটিং এ, অনলি ওয়ান টাইম। চিন্তা করেন কিভাবে গুছিয়ে কাজ করতে হয়। প্র্যাকটিসিং ভ্যালু ইনভেস্টিং, প্র্যাকটিসিং ভ্যালু ওয়েন ইউ আর ইনভেস্টিং, যখন আপনি সম্পদকে কোনো জায়গায় আপনি লাগাচ্ছেন এটার ভ্যালু সম্বন্ধে আপনার পরিষ্কার, আপনার ভালো ধারণা আপনার থাকতে হবে। কমিটিং দ্য লাইফ লং পেশেন্স, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য। যে কোনো অবস্থায়, খারাপ অবস্থায় হোক ভালো অবস্থায়, আপনার ধৈর্য আপনার রাখতেই হবে। আর এটা যদি আপনি করতে পারেন তো এটার জন্য আপনি আপনার জায়গায়, সঠিক জায়গায় আপনি থাকতে পারবেন এবং আপনি পৃথিবী বিখ্যাত হতে পারবেন। আপনার সম্পদের কোনো অভাব হবে না, শান্তি আপনার আসবে, নীরবে আপনি থাকবেন, এবং আর আপনার কি বলতে চান, আপনার আয়ু আপনার অনেক অনেক বেশি আপনার হতে পারে। ওনার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে, উনি বলতেছেন ভেরি সাকসেসফুল পিপল সে নো টু অলমোস্ট এভরিথিং। আসলে কি জানেন, আমরা যে আলোচনা যেগুলো করতেছি এগুলা হচ্ছে একটা বিশাল পুরো দিনের আলোচনা। আমাদের একটা শব্দ সাথে একটা সেন্টেন্সকে আমরা যদি আলোচনা করতে চাই, এটা যদি ডিপ লেভেলে ঢুকতে চাই, এটা ডাইরেক্টলি ইন্টারাকশন যদি আমরা করতে পারি তাহলে এটার আপনাদের একটা বেনিফিট পাবেন। তারপরে আমরা চেষ্টা করতেছি এগুলো দেওয়ার জন্য। আপনারা আপনাদের সময় নিয়ে এগুলো দেখবেন, ভালো করে খেয়াল করবেন, রিফ্লেক্ট করবেন, বুঝবেন। উনি কি বলতেছেন, ভেরি সাকসেসফুল পিপল সে নো টু অলমোস্ট এভরিথিং। আমাদের কেউ কোনো প্রপোজাল দিল সাথে সাথেই বলে হ্যাঁ আমি রাজি আছি, না, আপনি দেখতে হবে কে দিচ্ছে সে প্রপোজাল, বিজনেসের জন্য হোক যে কোনো প্রপোজাল, হঠাৎ করে কেন, কি সে বলতেছে। এবং এই জিনিসগুলো যখন বিচার করবেন আপনার সে যোগ্যতায় আপনি বলে দিতে পারবেন যে এই ব্যবসা যদি আমি করি, যে মানুষটা করতেছে এর কোনো সফল ট্র্যাক রেকর্ড নাই, এ কথা বলে একরকম কাজ করে একরকম রেজাল্ট আনো অন্যরকম, যত রকমের জিনিসই আপনি দেওয়া হোক না কেন। তো এই জায়গায় আপনি শিখতে হবে কোন জায়গায় না বলতে শিখতে হয়। সফল ব্যক্তিরা জানে কোন জায়গায় না বলতে হয়। এই না বলা যেদিন আপনি শিখতে পারবেন সেদিন শুধুমাত্র আপনার ব্যবসা না, আপনার সামাজিক অবস্থায় হোক, আপনার পারিবারিক অবস্থায় হোক, যেখানে না বলতে হয়, লার্ন হাউ টু সে নো, এর উপর একটা বিশাল একটা বই আছে, আমরা কোনো সময় এই ব্যাপারে আলোচনা করব। লুইস হে বলতেছেন, লুইস হে হচ্ছেন আমেরিকান নোবেলিস্ট, উনি বলতেছেন every person, place and thing on this planet is interconnected with love. আবার চলে আসতেছে মহাবিশ্ব নিয়ে। আমি এর আগে আপনাদের বলেছি আপনি যে আছেন এটা পৃথিবীর মধ্যে আপনি আছেন, আপনি ইউ আর পার্ট অফ দ্য হোয়াট ইজ কল্ড আর্থ, অর্থাৎ পৃথিবীর একটা অংশ আপনি। আর এই পৃথিবীটা যখন মহাবিশ্বের সাথে যোগাযোগ আছে, আপনিও তার সাথে যোগাযোগ আপনার কিন্তু রয়ে গেছে। আপনি কিন্তু প্রতিটা প্ল্যানেটের সাথে আপনার কিন্তু যোগাযোগ রয়ে গেছে। এইটা এবং এইটা যে আসে খুব সাইলেন্টলি, আপনার কোনো আওয়াজ পাচ্ছেন না, এবং এই যে সংযোগটা সাইলেন্টলি, এটাই হচ্ছে লাভ। আই অ্যাম অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ আমি এই ইউনিভার্সের বাসার মধ্যে আমি অবস্থান করতেছি। এটা গভীর শব্দ, আপনার স্টেটমেন্ট, বা এটা বুঝতে হবে। এই যে দেখেন এই ছবিটা খেয়াল করেন, অন্ধকারে আপনার পুরো আকাশটা অন্ধকারে দেখবেন কি তারা কিন্তু দেখা সম্ভব, যদি সেখানে বেশি লাইট থাকে আপনি দেখতে পাবেন। দেখবেন কিন্তু যেখানে শহরের মধ্যে কেউ কিন্তু তারা খুঁজে পায় না, চাঁদ খুঁজে পায় না, গ্রামে তারা চাঁদ এগুলো সহজেই দেখা সম্ভব। এটাও একটা ফিলিংস এর কথা, এটাও একটা দেখার বিষয়, এটাও একটা চিন্তার কথা, এটাও কিন্তু একটা নীরবতা। কি বলতে সাইলেন্ট স্কাই, যখন আকাশের দিকে তাকাবেন দেখবেন আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র গুলা বিভিন্ন ভাবে ছড়ায় আছে, সাজানো আছে। আপনারা হয়তো আগে আপনারা, আমার মনে আছে এখনো ছোটবেলায় আমরা আকাশে যখন দেখতাম তা সপ্তর্ষি
কোন 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 স্টার কোথায় কি অবস্থা আছে এনে গল্প শুনতাম আমরা, এবং সেখানে আমরা কল্পনা করতে পারতাম। এখন কি শিশুরা পারে? তা পারে না। এই দেখেন গ্যালাক্সির মধ্যে আমরা আমাদের পৃথিবী কোথায় আছে, এখানে আছে, এবং আমরা কিভাবে ইন্টারকানেক্টেড এটাও কিন্তু আমরা দেখতে পাই। সাইলেন্স ইজন্ট এমটি, ইটস এ ফুল অফ অ্যান্সার। যখন মানুষ নীরব ভাবে বসে থাকে তার মানে খালি কিছু না। একটা মানুষ যখন সাইলেন্ট হয়ে বসে আছে তার পিছনে কোনো কাজ আছে, যখন তাকে ফোকাস করবেন আপনি এর উত্তর পেয়ে যাবেন। কেন মানুষ চুপচাপ বসে আছে হঠাৎ করে? আরে ভালো মানুষ চুপচাপ বসে আছে, যখন আপনি খোঁজা শুরু করবেন তখন আপনি টের পাবেন যে তার মনের মধ্যে কোনো কিছু চলতেছে, কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে, অথবা কোনো নিশ্চিন্তা করতেছে। খুঁজতে গেলেই আপনি পাবেন। চুপচাপ বসে থাকা মানেই সে চুপচাপ বসে নেই, এর মধ্যে প্রচুর প্রচুর উত্তর আছে। আপনার সাথে হঠাৎ একজন কথা বন্ধ করে দিল, কারণটা কি? খুঁজতে গেলেই আপনি পাবেন। নিশ্চয়ই আপনি অজ্ঞাত সারে আপনি তার সাথে কোনো মানে এমন কথা বলেছেন তার মনে কষ্ট লেগেছে, তখন সে সাইলেন্ট হয়ে গেছে। তো এই যে সাইলেন্ট শব্দ নিয়ে আমরা বিশদ আলোচনা করব, এরপরে আপনাদের স্লাইডগুলোর মধ্যে আমরা যাব, চেষ্টা করব, দেখবো আমরা। সাইলেন্ট ইজ পিসফুল, আপনার নীরবতাই হচ্ছে শান্তি। খালিল জিবরান, এটা ভেরি ফেমাস, ওনার কথা আমি এর আগেও বলেছি, লেবানিজ একজন নাম করা লেখক আর কি। উনি বলতেছেন, ইউ টক ওয়েন ইউ সিজ টু বি পিস উইথ ইউর থটস। আপনি যখন কথা বলবেন, কথাকে যখন আপনি সিজ করতে পারবেন, সিজ করা মানে বন্ধ করতে পারেন, যতক্ষণ কম বলতে পারেন, ঠিক আছে, পজ করে রেখে থাকতে পারেন, তখনই আপনার শান্তি আপনার কাছে আসবে এবং আপনার চিন্তা আপনাকে রিফ্লেক্ট করাবে। তার মায়াটা মুখটা বন্ধ, যতটুকু সম্ভব মুখ বন্ধ রেখে নিয়ে আমার কাজটা করতে হবে। মার্টিন লুথার কিং কে না চেনেন? আপনারা জানেন উনি কি বলতেছেন, ইন দ্য এন্ড উই উইল রিমেম্বার নট দ্য ওয়ার্ড অফ আওয়ার এনিমিজ বাট দ্য সাইলেন্স অফ আওয়ার ফ্রেন্ড। দেখেন এই সাইলেন্সটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আমি পিক আপ করেছি। আপনার সাথে যখন আপনার শত্রুতা আমি হচ্ছে, আপনার সাথে বিশাল বড় ফাইট চলতেছে, আপনি খুব স্ট্রাগল করতেছেন আপনার এনিমির সাথে, আর আপনার বন্ধুরা চুপচাপ বসে আছে, নোবডি হ্যাজ ওপেন আপ দেয়ার মাউথ অর এ হেল্পিং হ্যান্ড, তখনই আপনি বুঝবেন কি আপনার বন্ধু অথবা কি আপনার শত্রু। নামে বন্ধু কিন্তু বিপদে যখন আপনার পাশে নেই সে আপনার বন্ধু না। অর্থাৎ যে চুপচাপ, আপনার যে সময় আপনার সাহায্য দরকার, আপনার হেল্প দরকার, সে হাত গুটিয়ে রেখেছে, সে আপনার বন্ধু হতে পারে না। এগুলা কিন্তু দেখেন, এগুলা হচ্ছে যে আমাদের চিন্তা করার একটা অবকাশ আমরা পাই যদি আপনি সাইলেন্টলি দেখে খেয়াল করেন, স্থির ভাবে বসেন, আপনার এটা পাওয়া সম্ভব। Once you have matured, you realize silence is more powerful than proving a point. আপনি যখন ম্যাচিওর হবেন, আপনি যখন বয়স আপনার বাড়বে, যখন আপনার ম্যাচুরিটি শব্দটা আপনার আছে, বাংলা কি বলে আমি ঠিক মনে করতে পারতেছি না, ম্যাচিওরিটি আপনি যখন আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনো একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি তর্ক করা বাদ দিয়ে যদি আপনারা বাদ দিতে পারেন, এখানে আপনার শান্তিটা আপনি খুঁজে পাবেন। তো সেই জায়গায় দেখবেন বুদ্ধিমান মানুষরা, জ্ঞানী মানুষরা অনেক সময় অনেকে কথা বলতেছে চুপচাপ বসে আছে, তখন আপনারা ভাবতে পারেন অর্থাৎ সে তো কিছু বুঝে না, বোধ হয় সে উত্তর দিতে পারে না। উত্তর দিতে পারা একটা বিশাল কোনো বিষয় না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, কেউ কোনো যদি কিছু করে সাথে সাথে উত্তর না দিলে ভাববে যে মানুষ তো উইক। আসলে উত্তর না দিয়েও কিন্তু আপনি সফল হতে পারেন, সেটাই সেখানে বলতেছে। ফেমাস রুমি কি বলতে, সাইলেন্স গিভস অ্যান্সার, নীরবতা কিন্তু সবসময় এর উত্তর কিন্তু সবসময় দিয়ে দেয়। এ মিনিংফুল সাইলেন্স ইজ অলওয়েজ বেটার দ্যান মিনিংলেস ওয়ার্ড। আপনি আছেন, আমাদের মধ্যে অনেকে আছে, কথা বলার প্রসঙ্গে বলে ফেললাম, প্রশ্ন আমি জানি না কি প্রশ্ন করতেছি, আমার বলতে হবে, আমাকে দেখাইতে হবে যে আমি বলতে পারি। আমি যে একটা কথা বলবো, যদি কথা বলতে না পারি, আমি চুপচাপ থাকতে হবে, আমাকে শুনতে হবে, দেখতে হবে, এবং যেখানে আমি বুঝবো না সেই জায়গায় আমি সেই শব্দটা ব্যবহার করবো। এজন্য বলতেছে এ মিনিংফুল সাইলেন্স। এই সাইলেন্সটা মানে আপনি চুপচাপ বসে শুনতেছেন আপনারা, এবং শোনার মধ্যে একটা মিনিং আছে, আপনি শিখতেছেন, জানতেছেন, তারপরে হঠাৎ করে আপনি কিছু আপনি যদি বলে ফেলেন, তখন বোঝা যাচ্ছে যে এটা কোনো মিনিং হয় না। ঠিক আছে, এগুলা এই শব্দগুলা এগুলা খেয়াল করবেন। এরপরে আসতেছে পানিতে একজন হাত দিয়ে পানিতে কি করতেছে, ইন সাইলেন্স দেয়ার ইজ ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স মানে আপনার যারা কথা বেশি বলতে পারে, প্রচুর কথা বলতে দিয়ে কথা আপনি ভুলাইতে পারে,
স্টপ ওয়েভিং অ্যান্ড সি হাউ দ্য প্যাটার্ন ইমপ্রুভস। আপনি যদি চুপচাপ হালকা করে পানির মধ্যে একটা টোকা দেন, আপনি দেখবেন যে তার মধ্যে একটা ঢেউ খেলে যাচ্ছে এবং এই ঢেউটা বাড়তেছে আস্তে আস্তে, ঠিক আছে, এবং এটা ইমপ্রুভ করছে, বড় হচ্ছে, এবং এর মধ্যে কোন দিকে কোন ঢেউ আছে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এটা কে বলছে? রুমি বলছে। অর্থাৎ এইভাবে কিন্তু মানুষ চিন্তা করতে করতে সে কিন্তু পথ খুঁজে পায়। লাওজু is a Chinese philosopher, the very famous philosopher, উনি কি বলতেছেন? Stillness benefits more than action. Silence benefits more than word. ঠিক আছে, আপনি চুপ থাকলে আপনার কথা না বলেও আপনি অনেক কিছু আপনার প্রাপ্তি ঘটাতে পারেন, আপনার রেজাল্ট আসতে পারে। যার জন্য অল ফিলোসফার্স আর ভেরি কোয়াইট, এবং যেখানে প্রয়োজন নেই সেখানে কোনো কথা বলতেন না। সবচেয়ে কঠিন বিষয় আসছে, সাইলেন্স ইজ এ ওমেন্স লাউডেস্ট ক্রাই। একটা মেয়ে যখন চুপ হয়ে যায়, খুব ভালো করে খেয়াল করবেন, মেয়ে যখন হঠাৎ করে চুপ হয়ে যায় তার মানে তার ভিতরে কঠিন ভাবে তার কান্না চলছে, কেউ বুঝতে পারতেছে না, ঠিক আছে। সেই জন্য কি বলতেছে, ইউ ক্যান অলওয়েজ টেল শি ইজ রিয়েলি হার্ট ওয়েন শি স্টার্ট ইগনোরিং ইউ। মানে হঠাৎ একটা মানুষ আপনার সাথে ইগনোর করতেছে, তার মানে তার কষ্টটা ভিতরে আছে। আমি কেন ওই ছবিগুলো নিয়ে আসছি, এগুলো তো ঘটনা প্রবাহ আমাদের জীবনে সবসময় ঘটতেছে। একটা মানুষ হঠাৎ করে আপনার সাথে কথা বলা বন্ধ করে পরিবারের মধ্যেই কেন করলো, তখন আমরা তাদেরকে ব্লেম করতেছি, আমরা তো বোঝার চেষ্টা করতেছি না আমাদের কোন সময় কোন কথা কোন অ্যাকশনে তারা মনে আঘাত পেয়েছে, সেটা না বুঝিনি তারপরে আমরা এক্সপেক্ট করতেছি, ডিম্যান্ড করতেছি যে দে শুড আন্ডারস্ট্যান্ড। এটা হয় না। সেই জন্য কথাগুলো কেন বলতেছি সাইলেন্স, এই সাইলেন্স দিয়ে কিন্তু অনেক অনেক কিছু আপনি সমাধান করতে পারেন। আপনি এই শব্দটাকে বুঝতে হবে আমাদের ব্যাপকভাবে, বুঝলেই এরপরে কাজ করলেই আপনার রেজাল্ট আসবে। অঙ্ক করাটা, অঙ্ক শিখতে চাইলে যোগ বিয়োগ পূরণ ভাগটা ভালো করে শিখতে হবে। অঙ্ক তো মুখস্থ করার বিষয় না, তো জীবনটাকেও একটা মুখস্থ করার বিষয় না, জীবনের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে আপনি যত সুন্দর করে ভালো মতো বুঝতে পারবেন ততই আপনি এর রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন ফেমাস মহাত্মা গান্ধী কি বলতেছেন, খুব ভালো করে খেয়াল করেন। নোবডি ক্যান হার্ট মি উইদাউট মাই পারমিশন। ভেরি পাওয়ারফুল কথা। কেউ আমাকে আঘাত প্রাপ্ত করতে পারে না যদি না আমি তার সাথে কনসার্ন দেই। কেউ আমাকে রাগারে কথা বললো, আমি কথাটা ধরে ফেললাম, আমি তো আঘাত প্রাপ্ত হব। সে বলতেছে বলুক, চলে গেল, ফুরাই গেল, আমি কোনো পারমিশন দিলাম না, আমাকে অ্যালাউ করলাম না আমার মধ্যে নেওয়ার জন্য একটা লাইন। কিন্তু স্থির হয়ে শান্তভাবে চিন্তা করেন, আপনি রাগটা কেন করবেন? সে অনেক কিছুই বলতে পারে, আপনার ফিল করে যে মানুষের সামনে বলছে আমাকে অপমান করতেছে, অপমান আবার কিভাবে করা সম্ভব? আপনার গায়ে তো হার্ট হচ্ছে না। কিন্তু এই যে ভুল ধারণাগুলা, এর থেকে আমরা বের হয়ে আসতে পারলে এই নীরবতার মাঝখান দিয়ে আমরা শান্তি খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ। এবার চলে আসে আমাদের আসল জায়গায়। এবারে সাইলেন্স দিয়ে আমাদের কি কি আমাদের বেনিফিট আসতে পারে, সাইলেন্স দিয়ে আমাদের কি কি বেনিফিট আসতে পারে। এক নাম্বার হচ্ছে সাইলেন্স বিল্ডস এ বিগার ব্রেইন। আপনি চুপচাপ থাকলে আপনার ব্রেইনটা কিন্তু বাড়তে থাকে, এক্সপ্যান্ড করে, অর্থাৎ এর প্রসারতা ঘটে। আপনি যদি সাইলেন্ট কিছুক্ষণ থাকেন, দেখবেন যখন ব্লাড প্রেশার হাই হয়েছে ডাক্তার করবে কি আপনার রুমের মধ্যে ঘুম পাড়িয়ে দেবে, কিছুক্ষণ থাকেন আপনার ব্লাড প্রেশার কমে যাবে। আর যদি আপনি নীরব বেশি আপনি থাকতে পারেন, মেডিটেশন আপনি করেন, ব্লাড প্রেশার আপনি চলে যাবে। প্রেয়ার যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়েন, আপনি মিডনাইটে উঠে যদি আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন এবং এটার মধ্যে যদি কনসেন্ট্রেট আপনি করতে পারেন, ব্লাড প্রেশার থাকার কথা না। সাইলেন্স প্রমোট রিফ্লেকশন, রাইট? সাইলেন্স প্রমোট রিফ্লেকশন। আপনার এই যে চুপচাপ থাকাটা আপনার রিফ্লেক্ট করার যে ক্যাপাসিটি আপনার বাড়ায় দিবে, ঠিক আছে। রিফ্লেক্ট করার মানে কি, আপনি যে আপনার আলো যেরকম সূর্যকে রিফ্লেক্ট করে, আপনার নিজেকে রিফ্লেক্ট আয়নাতে আপনি দেখতে পান, সেভাবে নিজেকে দেখার সুযোগটা হয়ে আসবে। এরপরে বলছি কি, সাইলেন্স হেল্প উইথ ইনফরমেশন প্রসেসিং। আপনি যখন একটু চুপ থাকবেন, ব্রেনের মধ্যে যে প্রসেস করা, চিন্তা করার অবকাশটা আপনি পাবেন, সিদ্ধান্ত আসতে খুব সহজে চলে আসবে। সেই জন্য হুড়োহুড়ি করতে নাই, তাড়াহুড়া করতে নাই, একটু সময় দিন, একটু পজ করুন। আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না,
চুপ হয়ে বসুন, অথবা জায়গাটা স্থান চেঞ্জ করে আর এক জায়গায় বসে আপনি বাইরের দিকে তাকিয়ে কিছু দেখুন। কিছুক্ষণ পরে দেখবেন যে ব্রেইন আপনার ফাংশন করে নিয়ে উত্তর আপনি চলে আসছে। সাইলেন্স টিচেস আস টু লিসেন। আপনি যদি নীরব ভাবে যদি বসেন, খেয়াল করেন, তখন আপনার শোনার ক্যাপাসিটি বাড়বে। শোনার ক্যাপাসিটি বাড়লে আপনি জ্ঞান অর্জনটা সহজ হবে এবং এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে ইজিলি ট্রান্সফার হয়ে যাবে। সাইলেন্স রিডিউসেস স্ট্রেস। আপনি এই নীরবতায় আপনার স্ট্রেসকে মুক্ত করতে পারে। সাইলেন্স রেইজেস ইওর ইন্টেলিজেন্স। সাইলেন্স কিন্তু আপনার বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দেয়। লিসেন টু দ্য সাউন্ড অফ সাইলেন্স। আপনি ওই সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, আবার রাত্রের আকাশে যদি আপনি যায়, ওখানে যদি বসেন, আপনি দেখবেন যে শু করে আওয়াজ আসতেছে এবং সেখান থেকে কিন্তু অনেক অনেক কিছু আপনি পেতে পারেন। আপনি অনেক প্রবলেমের অনেক সমস্যার সমাধান আসতে পারে। এটার জন্য কি দরকার? এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটি দেওয়ার দরকার, আপনার মন এবং আত্মাকে আপনার ওই জায়গায় রিফ্লেক্ট করানো। এবার আমরা এর বেনিফিট নিয়ে আলোচনা করব। সাইলেন্সের কি কি বেনিফিট আমাদের আছে? এর বেনিফিটের মধ্যে আছে, এক নাম্বার হচ্ছে রিডিউস স্ট্রেস। আপনি যদি সাইলেন্স থাকেন, আপনার স্ট্রেস আপনার কমে যাবে। এনহ্যান্স ক্রিয়েটিভিটি। আপনার ক্রিয়েটিভিটি, সৃষ্টিধর্মী জিনিস আপনার বাড়িয়ে দেবে। দেখবেন যারা শিল্পীরা কিন্তু কোনো কথা বলে না, চুপচাপ সে আঁকতেছে, দেখতেছে এবং সে চেষ্টা করে কোয়াইট এরিয়াতে গিয়ে সেটা করে এবং তার সৃষ্টিধর্মী কাজ সাধারণত সাইলেন্সের মধ্যে আসে। ইমপ্রুভ ফোকাস। আপনার লক্ষ্যে নিজেকে ফোকাস করার সুযোগটা বাড়িয়ে দেয় যখন আপনি কোয়াইট এরিয়াতে নিজেকে ফোকাস করতে পারবেন। দেন প্রমোট ইমোশনাল ব্যালেন্স। আপনার আবেগীয় যে ব্যালেন্সিংটা এটা আপনার ইজি করে দেয়। হঠাৎ করে আপনার যে আবেগপূর্ণ হয়ে গেলে আপনি কিছু একটা অ্যাকশনে যাবেন, যদি আপনি নীরব হয়ে চুপচাপ বসেন দেখবেন যে এখানে কমে আসবে। তারপর বলছে সাপোর্ট কগনিটিভ হেলথ, জ্ঞানীয় স্বাস্থ্য। ঠিক আছে, এটা জ্ঞানীয় স্বাস্থ্য হচ্ছে যে অ্যাবিলিটি টু থিঙ্ক, অর্থাৎ চিন্তা করার অবকাশ আপনাকে বাড়াবে, শেখার শক্তি বাড়িয়ে দেবে, রিমেম্বার করার যে ক্যাপাসিটি সেটাও আপনার বাড়াবে। এটাকে বলা হচ্ছে যে সাপোর্ট দ্য কগনিটিভ হেলথ। এরপরে বলছে এনকারেজ মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে মননশীলতা। এটা আপনার জ্ঞানীয় দক্ষতা আপনার বাড়বে এবং এর মাধ্যমে এটা আপনি অর্জন করতে পারেন। ঠিক আছে, এরপর চলে আসতেছে বুস্ট মেন্টাল ক্ল্যারিটি। হচ্ছে আপনার মানসিক যে স্বচ্ছতা, এইটা আপনাকে ক্লিয়ার করবে। ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি। আপনি যদি সাইলেন্সে থাকেন, নীরব জায়গায়, কিন্তু আপনার ঘুমের এটা অনেক ভালো হবে। তারপর 9 নাম্বারটা হচ্ছে এনহ্যান্স রিলেশনশিপ। এই যদি আপনার নীরবতা যদি আপনার রিয়েল প্র্যাকটিস করতে পারেন, আপনার সম্পর্কের মধ্যে একটা বিশাল একটা স্থিতিশীলতা আনতে পারেন। এরপরে দ্য ফাইনাল ওয়ান ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল যে অগ্রগতি, আপনার যে উন্নতি যে আসবে, আত্মিক উন্নতি এবং এর মধ্যে যে কাজ করাটা, এই আপনার এই বেনিফিটগুলো 10টা বেনিফিট আপনি পেতে পারেন। স্কিলফুল ইউজ অফ সাইলেন্স। এটা আপনি কি করে? অ্যাম্প্লিফাইং ভয়েসেস ইন অ্যাডভোকেসি। মানে আপনার কোনো কাজ করার সময় এটাকে বিস্তৃতি ঘটায়। আপনার আওয়াজ, আপনার যে ভয়েস, মানে আপনার ভোকাল জিনিসটা, আপনার মেসেজটা ইজিলি আপনার দিকে প্রসেস করায় দেয়। এটা কি হবে? সাইলেন্সের মাঝখানে আপনি অন্যকে এম্পাওয়ার করতে পারেন এবং আপনি এই সাইলেন্স কোয়াইটলি থাকার জন্য মানুষের মধ্যে আপনার বিশ্বাস বোধটা সৃষ্টি করতে পারেন। বলে বিল্ড ট্রাস্ট। স্ট্রেনথেনিং নেগোসিয়েশন পজিশন। আপনি যদি যখন নেগোসিয়েশন করেন, কোনো বিজনেস ডিল করতে নেন, তখন যদি সারাক্ষণ কথা বলেন, আপনি কিন্তু নেগোসিয়েশন করার ক্যাপাসিটি আপনার আসবে না। আপনি ওনারা কথা বলতে দেন, আপনি শুধু শুনেন, খেয়াল করেন, চোখের দিকে তাকান, ভালো করে খেয়াল করেন। ওরা কথা বলতে বলতে যখন হয়রান হয়ে আসবে, তখন আপনি আস্তে করে একটা কথা বলেন। তখন দেখা যাবে যে তারা ওই কথায়, যেহেতু তারা টায়ার্ড হয়ে গেছে, আপনার কথায় অ্যাগ্রি করে দেবে।
এটা বলে সিগন্যাল কনফিডেন্স, এটা সিগন্যাল দেওয়া। রিভিল ইনসাইট, অর্থাৎ তার ভিতরটা আপনি আরো ভালো করে বুঝতে পারেন। এরপর দেখেন এগুলা কিন্তু এইসব সাবজেক্ট গুলো আপনি আওয়ার্স এন্ড আওয়ার্স বলা যায়, শুধু একটা স্লাইড নিয়ে আমরা 2-3 ঘন্টা বলতে পারি উইথ এক্সাম্পল। তবুও আমি এই জিনিসগুলো আপনার সামনে নিয়ে আসছি যে আপনাদের চিন্তা করার অবকাশ, এবং আপনাকে এক্সপ্লোর করলে এর ডিপে আপনি যেতে পারবেন এবং এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। ডিপেন্ডিং কানেকশন ইন কনভারসেশন, আপনার এটাও আপনাকে অন্যের সাথে ইন্টারাক্ট করার যে এটার কিন্তু সাংঘাতিক ভাবে আপনাকে একটা সুযোগ করে দিবে সাইলেন্সটাই। ফস্টার আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বলছে বিল্ড ট্রাস্ট, এই কথা আমি এর আগেও বলছি, বিল্ড ট্রাস্ট এটা চলে আসবে। কাল্টিভেটিং প্রেজেন্স ইন লিডারশিপ, এটা লিডারশিপের মধ্যে এটার কিন্তু বিশাল প্রেজেন্স আছে। লিডাররা সবসময় কথা বলে না, খুব কম কথা বলে, ঠিক আছে? এটা কিন্তু সাংঘাতিক ভাবে একটা এটা এটা আপনার মধ্যে বাড়াবে, যখন যতটুকু দরকার অতটুকু আপনি বলতে পারবেন। তারপরে বলতেছে এনহ্যান্সিং রিফ্লেক্টিভ প্র্যাকটিস ফর ডাইরেক্টর অ্যান্ড ম্যানেজার। আপনার অর্গানাইজেশনের মধ্যে যারা ডাইরেক্টর ম্যানেজার্স আছে, আপনি যদি ইফ ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অফ দ্য কোম্পানি অর বিশাল কোনো আছেন, তখন আপনি যদি চুপচাপ থাকেন, খেয়াল করেন সবাই কি বলতেছে, তখন সবাই কিন্তু আপনার একটা কথা কিন্তু লাস্টে যেটা বলবেন সেটা শুনবে, এবং এটাতে আপনার প্রতি বিশ্বাস বোধ নিয়ে তারা অ্যাকসেপ্ট করে ফেলবে। আবার মহাত্মা গান্ধীকে আবার কি বলছে, স্পিক অনলি ইফ ইট ইমপ্রুভস আপন দ্য সাইলেন্স, তখনই কথা বলেন অথবা নীরব থাকেন যদি আপনার এটার থেকে আপনার কোনো আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন। দেখেন একটা লাইন কিন্তু গভীরতা প্র্যাকটিস অনেক অনেক বেশি। The power of silence, embracing stillness in a busy world, কি বলতেছে এখানে, a silent retreat offers numerous benefit not only for your spiritual well-being but also for your mental and emotional health. এই শুধুমাত্র এই নীরবতার জন্য মাধ্যমে আপনার মানসিক এবং আবেগীয় যে স্বাস্থ্য এটাকে আপনি ব্যালেন্স করতে পারে শুধুমাত্র এই সাইলেন্সের দ্বারা। এপিকটাস, এটা আপনি গ্রিসের ফিলোসোফার বলতেছে। এগুলো আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দেবো, পিডিএফ আপনি দেখবেন, পড়বেন, পিছনে রিসার্চ করবেন, আপনি আরো অনেক কিছু বুঝতে পারবেন। বলছে বি মোস্টলি সাইলেন্ট, চেষ্টা করবেন সবসময় নীরব থাকার জন্য, অর স্পিক মেয়ারলি হোয়াট ইজ নিডফুল, অথবা বলতে পারেন অত্যন্ত জরুরি কোনো কথা থাকে, অ্যান্ড ইন ফিউ ওয়ার্ডস, অল্প কথায় কথা শেষ করার চেষ্টা করতে হবে। এবার আমরা চলে আসি, আমরা কি বলেছি যে নীরবতাটা কি, শব্দের অর্থ কি। আমরা এই যে আলোচনাটা করলাম, এখন নীরবতা, শুধু নীরবতা শব্দের অর্থ হচ্ছে কোন শব্দ বা শব্দের অনুপস্থিতি হচ্ছে নীরবতা। অর্থাৎ আপনি কোন জায়গায় কথাটা বলতেছেন আর অনুপস্থিতি, কথাই হচ্ছে না, শব্দ উচ্চারণ হচ্ছে না, তাকেই বলা হয় নীরবতা। এটা হচ্ছে ডেফিনেশন। নীরব থাকার অবস্থা বা বাস্তবতা, নীরবতা উল্লেখ্য মন্তব্য বা উদ্বেগ প্রকাশের অনুপস্থিতি বা বাদ পড়া, ঠিক আছে? যেমন স্থানীয় দুর্নীতি বিষয়ে আমাদের সংবাদপত্র কোনো রিপোর্টই করে না, এরা চুপচাপ বসে আছে। আচ্ছা, নীরবতা কেন শক্তিশালী? এবার আমরা কেন নীরবতা করলে আপনার, ওয়াই ইট ইজ পাওয়ারফুল? এটা পাওয়ারফুল কারণ হচ্ছে নীরবতা হচ্ছে বাহ্যিক প্রভাব কমিয়ে দেয়, ঠিক আছে? বাহ্যিক প্রভাব কমিয়ে দেয় এবং অভ্যন্তরীণ সচেতনতা বৃদ্ধি করে। আপনি আউটসাইড যে আপনার অ্যাকশন, বডির যে অ্যাকশন, এটা হবে না, কিন্তু চুপ থাকলে ভিতরে আপনার সাবকনশিয়াস মাইন্ডে রিঅর্গানাইজ করে আপনার বুদ্ধিমত্তা বাড়বে এবং সময় মতো সঠিক কথা আপনি বলতে পারেন। এটা হচ্ছে আপনার একটা আত্মার প্রতিফলন, গভীরতর দৃঢ়তা এবং মানসিক স্পষ্টতার জন্য স্থান দেয়, এবং এটার মাধ্যমে আপনার পার্সোনালিটিকে আপনি ভালো মতো রিফ্লেক্ট করতে পারে। নীরবতা সম্পর্কে প্রাচীন উক্তিটা কি? উনি বলতেছে প্রাচীন উক্তিটা হচ্ছে, আপনি কথা যখন বলবেন এর ভ্যালু হচ্ছে এটা রূপার সমান, আর যখন নীরব থাকবেন এর ভ্যালু হচ্ছে সোনার মতো, সোনালী। কথা হচ্ছে রূপা, নীরবতা হচ্ছে সোনালী। এই প্রবাদটি কথার চেয়ে নীরবতার মূল্যকে আরো বেশি প্রশংসা করে। এর আধুনিক রূপটি সম্ভবত আরবি সাংস্কৃতিক উদ্বৃত্তিত হয়েছিল, যেখানে এটি 9ম শতাব্দীর প্রথম দিকে ব্যবহৃত হতো। তাহলে নীরবতা জিনিসটা দেখেন ইম্পর্টেন্স কত। আমি কথা বলতে পারলেই আমি কিছু বললাম, হ্যাঁ আপনি কথা বলতে পারেন, ভ্যালুয়েশন হচ্ছে একটা সিলভারের মতো।
আপনি চুপ থাকতে পারেন, এর ভ্যালুয়েশনটা হচ্ছে গোল্ডের মতো। এবার আমরা যদি এই নীরবতার সাথে আমরা যদি রিলিজিয়াস সাইডে আমরা যদি দেখতে চাই, তখন এখানে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলতেছেন, উনি বলতেছেন কম হাসো কম খাও কম কথা বলো ইবাদতের সমতুল্য। আপনি যদি কম হাসেন, অনেকে আসেন প্রসঙ্গ নাই, হাসতে 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 শেষ, খাইতেও কম বলছে, কথা বলতে কম বলছে, এটা কিন্তু একটা ইবাদতের একটা সমতুল্য। এটা এই তিরমিজি শরীফে আবার আরেকটা কথা উল্লেখ করে, চুপ থাকায় একটি পরিশ্রমহীন ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক চুপ থাকলো সে নাজাত পেল। তাহলে আবার কি বলতেছে, চুপ থাকায় একটি পরিশ্রমহীন ইবাদত। ছোট ছোট বুখারী শরীফেরই একটা অংশ, এটা আমি দেখতেছিলাম যখন রিসার্চ করতেছিলাম, এই জিনিসগুলো আমার সামনে চলে আসছে। তো এইগুলো এই সবকিছু বলার শেষে শেষে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত সে গানটা আমার আবার চলে আসলো, তুমি রবে নীরবে। তো আর এই রবে নীরবের মতো ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানে শেষ করছি। আশা করি আমাদের যে আলোচনা আপনাদের কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আর ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।